আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প অনুমোদন করেছে। বায়ো ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করার লক্ষ্যে অর্থনীতি, পরিবেশ এবং কর্মসংস্থান নীতির জন্য বায়ো E3 টেকনোলজিকেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাওবাদীদের বিরুদ্ধে লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সৃষ্ট অচলাবস্থা কাটাতে আজ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা দফায় দফায় বৈঠক করলেও কোনো ফলাফল মেলেনি। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পে নিশ্চিত পেনশনের সংস্থান রয়েছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের প্রথম স্তম্ভটি ন্যূনতম 25 বছরের চাকরির ক্ষেত্রে অবসর গ্রহণের আগে শেষ 12 মাসে গড় মূল বেতনের 50% নিশ্চিত করে। सिस्टमेटिक तरीके से 50% अश्योर्ड पेंशन, ये इस यूपीएस का सबसे पहला पिलर है। जो ये अमाउंट मिलेगा वो रिटायरमेंट से पहले के 12 महीनों की एवरेज बेसिक पे का 50% होगा। इस फुल पेंशन के लिए क्वालिफाइंग सर्विस रहेगी, वो रहेगी 25 इयर्स। 25 साल से अगर कम है लेकिन 10 साल से ज्यादा है तो उसमें प्रोपोर्शनेट पेंशन रहेगी, प्रो रेटा वो पेंशन का अमाउंट बनेगा। किसी भी कर्मचारी के डिमाइज से पहले इमीडिएटली पहले जो पेंशन थी उसका 60% मिलेगा डिसीज्ड एम्प्लॉय के स्पाउस को। 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এর ফলে উপকৃত হবেন বলে শ্রী বৈষ্ণব জানিয়েছেন। ন্যূনতম 10 বছর চাকরি করার পর অবসর গ্রহণের ক্ষেত্রে প্রতি মাসে 10,000 টাকা হারে ন্যূনতম পেনশন নিশ্চিত করা যাবে। শিল্পক্ষেত্রের কর্মীদের জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা থাকবে। গ্র্যাচুইটি ছাড়াও অবসরের সময় এককালীন অর্থ প্রদান করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, 2025 সালের 1 এপ্রিল থেকে এটি কার্যকর হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভা উচ্চ পারফরমেন্স বায়ো ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করার লক্ষ্যে অর্থনীতি, পরিবেশ এবং কর্মসংস্থান নীতির জন্য বায়ো E3 টেকনোলজিকেও অনুমোদন দিয়েছে। সামগ্রিকভাবে এই নীতি নেট জিরো কার্বন অর্থনীতি এবং পরিবেশের জন্য জীবনযাত্রা বা লাইফস্টাইল ফর দ্য এনভায়রনমেন্টের মতো সরকারি উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করবে। মন্ত্রিসভা 10,579 কোটি টাকা ব্যয়ে 3টি গুরুত্বপূর্ণ প্রকল্প অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাতিষ্ঠানিক ও মানব সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন ও স্থাপনার মতো 3টি উপাদান নিয়ে এই কর্মসূচি তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাওবাদীদের বিরুদ্ধে লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বামপন্থী চরমপন্থার বিরুদ্ধে একটি নির্ণায়ক এবং আপোষহীন অভিযান শুরু করার এখনই সঠিক সময়। মন্ত্রী আশ্বাস দেন, দেশকে 2026 সালের মার্চের মধ্যে নকশাল সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ছত্তিশগড় সরকার শীঘ্রই মাওবাদীদের আত্মসমর্পণের জন্য একটি নতুন নীতি চালু করবে। বামপন্থা চরমপন্থা দ্বারা প্রভাবিত এলাকায় আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সেই অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির কথা তিনি পুনরায় উল্লেখ করেন। हमने 2 उद्देश्यों से काम किया। पहला, नक्सल प्रभावित क्षेत्रों में रूल ऑफ लॉ एस्टैब्लिश करने के लिए प्रयास करना और दूसरा, जो विनाश सर्जित हुआ था इसके कारण सर्जित हुई विकास की खाई को भरकर विकसित क्षेत्र बनाना। এর আগে আজ শ্রী শাহ রায়পুরে মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির জন্য আন্তঃরাজ্য সমন্বয় কমিটির একটি সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে ছত্তিশগড় সহ ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সায় এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 113তম পর্ব। শোনা যাবে বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটির লাইভ স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই শোনা যাবে বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ। রাত 8টায় এর তর্জমা পুনঃ প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আদালতের অনুমতি মেলার পর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। এজন্য দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় এসেছেন। সন্দীপ ছাড়াও ধৃত সঞ্জয় রায়, 4 চিকিৎসক এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা করা হচ্ছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে সময় সাপেক্ষ টেস্টের জন্য সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে গতকালই অনুমতি দেয় আদালত। অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ নিয়ে টানা 9 দিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সকাল 10টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের বাইকটি আজ সিবিআইয়ের দপ্তরে আনা হয়, সেটিরও ফরেনসিক পরীক্ষা হবে বলে জানা গেছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে অচলাবস্থা কাটাতে আজ স্বাস্থ্য ভবনের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করলেও সমাধান সূত্র মেলেনি বলে খবর। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ সন্ধ্যায় জয়েন্ট প্ল্যাটফর্মস অব ডক্টরসের 6টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর সাংবাদিকদের কাছে চিকিৎসকরা বৈঠকের ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করেন। স্বাস্থ্যক্ষেত্রকে অপরাধ মুক্ত করতে বেশ কিছু ডাক্তারদের সংগঠনগুলি পরামর্শ দিয়েছে বলে খবর। এদিকে আজ দুপুরে আরজিকর হাসপাতালে বৈঠকে বসেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। বৈঠকে তারা নিজেদের দাবি দেওয়া তুলে ধরেছেন। আন্দোলনরত চিকিৎসকরা সেগুলো মিটিয়ে দেওয়া হলে কাজে ফিরবেন বলে তারা জানিয়েছেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি কোটি কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে। পাশাপাশি এইসব সংস্থাগুলি বৃহৎ শিল্পের সরবরাহ শৃঙ্খলের ভূমিকার সাথে সাথে দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নতুন দিল্লিতে 10ম ভারতীয় আন্তর্জাতিক এমএসএমই স্টার্টআপ প্রদর্শনী এবং সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি পর্যটন এবং পরিকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই সংস্থাগুলির উৎপাদিত পণ্য সামগ্রীর মান যাতে যথাযথ থাকে, সরকার তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। एमएसएमईज सप्लाई चेन हो या उनके सामान को खरीद कर उसको आगे इस्तेमाल करने की बात हो, एज अ सप्लायर एंड एज अ कस्टमर बड़े उद्योग को अगर कोई बल देता है तो हमारा एमएसएमई सेक्टर है। एमएसएमईज भारत के टूरिज्म में, भारत के इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, भारत के निर्यात में, एक्सपोर्ट में बहुत इंपॉर्टेंट रोल प्ले करते हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্যান্ড ও ইউক্রেনের সফল সফর শেষে আজ দিল্লি ফিরেছেন। সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্সাতে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠক করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং সেই দেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেনের কমিউনিটি উন্নয়ন প্রকল্প, ওষুধের মান নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক বিভিন্ন উপাদান বিনিময় এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে 4টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। শ্রী মোদী বলেছেন, ইউক্রেন এবং রাশিয়াকেই বর্তমান সংঘাতের অবসান খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের জলগাঁও এবং রাজস্থানের যোধপুর সফর করবেন। তিনি জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে অংশ নেবেন। অনুষ্ঠানে 11 লক্ষ নতুন লাখপতি দিদিদের সংবর্ধনা দেবেন তিনি। তৃতীয় এনডিএ সরকারের সময়কালে এরা লাখপতি হয়েছেন। শ্রী মোদী 5,000 কোটি টাকার ব্যাংক ঋণ 2,35,000 স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে বিতরণ করবেন। এর ফলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির 25 লক্ষের বেশি সদস্য উপকৃত হবেন। এরপর বিকেলে প্রধানমন্ত্রী যোধপুরে রাজস্থান হাইকোর্টের ক্যাম্পাসে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। রাজস্থান হাইকোর্ট মিউজিয়ামও উদ্বোধন করবেন তিনি। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিনের মধ্যে মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম রাজস্থানে সপ্তাহ জুড়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24। 557টি ত্রাণ শিবিরে 1,28,000 জন আশ্রয় নিয়েছেন। প্রাথমিকভাবে অনুমান এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা। আজ বন্যা পরিস্থিতির মোকাবিলা নিয়ে রাজধানী আগরতলা শহরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আকাশপথে বন্যা দুর্গতদের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে। প্যারা অলিম্পিকে অংশ নিতে 10 সদস্যের ভারতীয় শুটিং দল আজ প্যারিস রওনা হয়েছে। এরা হলেন মনীষ নারওয়াল, আমির আহমেদ ভাট, রুদ্রাংশ খান্ডেলওয়াল, অবনী লেখারা, মোনা আগরওয়াল, রুবিনা ফ্রান্সিস, স্বরূপ মহাবীর, সিদ্ধার্থ বাবু, শ্রীহর্ষ দেবরাদ্দি এবং নিহাল সিং। টোকিও অলিম্পিকে ভারত 4টি পদক পেয়েছিল। এর মধ্যে ছিল 2টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ। নজর থাকবে সোনাজয়ী অবনী লেখারা এবং মনীষ নারওয়ালের ওপর। শুটিং ইভেন্টগুলি 30শে আগস্ট বিখ্যাত শাটরডক্স শুটিং সেন্টারে শুরু হবে।
ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের প্রত্যেককে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে যে একটি ফিট জাতি হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছেন সেই প্রসঙ্গে উল্লেখ করে মন্ত্রী প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া আন্দোলনকে স্বাগত জানিয়ে এর তাৎপর্য উল্লেখ করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাওবাদীদের বিরুদ্ধে লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।